স্বাগত জানাচ্ছি একাত্তর জার্নালে। সঙ্গে আছি আমি মাহবুব হাসান। সংবাদ পর্যালোচনা ভিত্তিক নিয়মিত এই অনুষ্ঠানে আমরা খবরের নানান বিশ্লেষণ করি। পত্রপত্রিকায়, টেলিভিশন, ডিজিটাল মিডিয়া এবং নিউজ পোর্টালে যেসব খবর শিরোনাম হয়ে থাকে আমরা তা জানিয়ে দিই। সেই খবরের সঙ্গে যুক্ত মানুষদের আমরা সংযুক্ত করি আমাদের আলোচনার টেবিলে। আমাদের স্টুডিও এবং অনলাইনে সংযুক্ত থাকা অতিথিরা সেসব খবরের গভীরে ঢোকেন। আজ আমার সঙ্গে আছেন ডিবিসি নিউজের সম্পাদক লোটন একরাম। আপনাকে স্বাগত জানাচ্ছি একাত্তর জার্নালে। দর্শক, বিভিন্ন সময়ে খবর পর্যালোচনায় আরও অতিথি পর্যায়ক্রমে আমার সঙ্গে যুক্ত হবেন, তখন তাদেরকে ধারাবাহিকভাবে পরিচয় করিয়ে দেব। এইচএসসি পরীক্ষার ফল বিপর্যয় হয়েছে। প্রায় 2 দশকের মধ্যে সবচেয়ে খারাপ ফলাফল। খারাপ এই অর্থে যে পাশের হার কমেছে সর্বনিম্ন 20 বছরের মধ্যে, সেটা নিয়েও আলোচনা করতে চাই। শুরুতেই লোটন ইকরাম একটা ছোট্ট কমেন্ট করবেন, তারপরে আমরা আসলে অতিথিদের সংযুক্ত করে নেব। বরং অতিথিদের সংযুক্ত করে নেই আগে, তারা থাকলে সুবিধা হবে। হারুনুর রশিদ, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, তাকে একটু যুক্ত করে নেব। ডাক্তার মুশতাক হোসেন, স্থায়ী কমিটির সদস্য, বাংলাদেশ জাসদ। যদি তাদেরকে একটু যুক্ত করে নিই, আমরা কথা বলতে শুরু করি, তাদেরকে এরই মধ্যে আমরা যুক্ত করে নেব। লোটন ইকরাম, বামপন্থী 4টি দল সই করবে না বলে তারা আজকে জানিয়ে দিয়েছে। এমনকি জানা যাচ্ছে যে জামায়াত ইসলামের নেতারা বলছেন যে আগামীকাল তারা সই করবেন কি করবেন না, সেখানে তারা উপস্থিত হবেন, তারা অনুষ্ঠানে থাকবেন, কিন্তু সই করবেন কি করবেন না সেটা তখন জানা যাবে। এমনকি আমরা অনেকভাবে অনেক গণমাধ্যম বলছে বা খবর আসছে যে এনসিপি সই নাও করতে পারে। সেক্ষেত্রে আসলে কি দেখেন আপনি জুলাই সনদের ভবিষ্যৎ? ধন্যবাদ আপনাকে এবং সহ-আলোচক এবং একাত্তর টেলিভিশনের দর্শকদেরকে। আজকে এমন সময় আমরা আজকে বিষয়টা নিয়ে যখন আলাপ করছি, কয়েক ঘন্টা পরেই সেই বহুল প্রতীক্ষিত জুলাই সনদ স্বাক্ষরিত হওয়ার কথা, কিন্তু শেষ মুহূর্তেও এখনও আপনার সেই দীর্ঘ 8 মাসের আলোচনা করেও একটা ঐক্যমত্যে পৌঁছতে পারেনি আমাদের রাজনৈতিক দলগুলো। তবে যতটুকু আমার কাছে তথ্য আছে, আজকে রাত অবধি প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। তারা আশা করছেন আগামীকাল সবগুলো দলে যোগ দিবেন এবং যে মতভেদ যেটা রয়েছে সেই মতভেদ কেটে তারা জুলাই সনদে স্বাক্ষর করবেন। এই জায়গাটায় যে একটা বিষয়, যে আপনার বিভিন্ন দলে যে তাদের পক্ষ থেকে যে দাবিগুলো, প্রস্তাবগুলোর কথা বলা হচ্ছে, এগুলো প্রত্যেকের কাছে, প্রত্যেক দলেরই কাছেই এই প্রস্তাবগুলো, দাবিগুলো যৌক্তিক মনে করে তারা দলীয় অবস্থান থেকে। কিন্তু রাজনৈতিক কারণে, কৌশলগত কারণে অন্য দলগুলো সেই দাবিগুলো তারা মেনে নিচ্ছে না, তারা মানতে চাচ্ছে না এই মুহূর্তে। তো এই জায়গাটায় দেশের বৃহত্তর স্বার্থে জুলাই অভ্যুত্থানের পর যে এত রক্ত ঝরল, প্রাণ গেল, এইসব বিষয়গুলো বিবেচনা করে আমার যতটুকু মনে হয়, দেশের মানুষও আশা করে দলগুলো কিছুটা হলেও ছাড় দিয়ে শেষ মুহূর্তে তারা ঐক্যমতে পৌঁছবেন এবং জুলাই সনদে স্বাক্ষর করবেন। পাশাপাশি তারা যতটুকু এটা কষাকষি করে, যেটা রাজনৈতিক কৌশল, দাবিগুলো, তাদের দাবিগুলো আদায় করার চেষ্টা করবেন। তবে শেষ মুহূর্তে তারা ঐক্যমত্যে পৌঁছবেন বলে আশা করি। যে আশাটা আজকে ডক্টর আলী রিয়াজ সাহেবও করেছেন, রাজনৈতিক দলগুলো ঐক্যমত্যে পৌঁছবে। তো এই যে আপনার কালকের যে ঐতিহাসিক যে ইয়াটা হতে যাচ্ছে জুলাই সনদ, এই সনদ বাস্তবায়নটা নিয়ে এখন এখানে যে প্রশ্নগুলো উঠতেছে বাস্তবায়নের, এই বাস্তবায়নটাই একটা চ্যালেঞ্জ। এখন এই দলগুলো হয়তোবা আপনার স্বাক্ষর করবেন, এখানে নোট অফ ডিসেন্টের কথা বলা হয়েছে, বিএনপি যে নোট অফ ডিসেন্ট উল্লেখ থাকলে তারা স্বাক্ষর করবেন। তারপরে এখানে আপনার আইনি ভিত্তি ছাড়া এনসিপি স্বাক্ষর করবে না বলছে। তারপরে আপনার বাম দলগুলো যেটা বলছে, মুক্তিযুদ্ধের ইতিহাসের সঠিক বিষয়টা উল্লেখ নাই। জামাত যেখানে আপনার গণভোটের বিষয়টি তার নির্বাচন আগে ফয়সালা করতে চায়। তো এই বিষয়গুলো নোট অফ ডিসেন্ট উল্লেখ করে যখন স্বাক্ষর হবে, এটা নির্বাচনের পর এগুলো বাস্তবায়ন নিয়ে একটি সংকট তৈরি হতে পারে।
যে মানে এটা নির্বাচনের মানে নির্বাচনের পরে বাস্তবায়ন, পরে বাস্তবায়ন। আর নির্বাচনের আগে তো এখানে অনেকগুলো বিষয় বাস্তবায়ন সম্ভব না, নির্বাচিত সরকার লাগবে। তো নির্বাচন পরে বাস্তবায়নের ক্ষেত্রে একটা জটিলতা তৈরি হবে। তো তারপরও যেহেতু দলগুলো দেশের মানুষের যে ফালস যেটা বুঝতে পারছে, সেই ফালসকে ধারণ করে আমার মনে হয় যেগুলো বাস্তবায়ন করলে দলগুলোর সমস্যা হবে না, জি, সেক্ষেত্রে তারা সে প্রস্তাবগুলো বাস্তবায়নের চেষ্টা করবে। আমরা একটু অতিথিদের যুক্ত করে নিই। হারুনুর রশিদ বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং ডাক্তার মুশতাক হোসেন স্থায়ী কমিটির সদস্য বাংলাদেশ জাসদ, আপনাদের স্বাগত জানাচ্ছি একাত্তর জার্নালে। ডাক্তার মুশতাক হোসেন, আপনার কাছে একটু জানি যে লোটন একরাম যেমন বলছিলেন যে আজকে রাতভর নানানভাবে দলগুলোর সঙ্গে যোগাযোগ করা হচ্ছে, বোঝানোর চেষ্টা করা হচ্ছে, কাছাকাছি আনানোর চেষ্টা করা হচ্ছে, আপনারা সরাসরি বলেছেন যে রাষ্ট্র সংস্কারের সুপারিশ এবং অঙ্গীকারনামা সম্বলিত যে সনদ, জুলাই সনদ যেটা, এর বিদ্যমান সংবিধানের 4 মূলনীতিকে বাদ দেয়া, মানে এটা খুবই গুরুতর একটা বিষয়। অঙ্গীকারনামায় মৌলিক অধিকার পরিপন্থী, আপনারা বলছেন যে এটা মানে প্রশ্ন করা যাবে না আদালতে, এটা আসলে মৌলিক অধিকার পরিপন্থী, এবং স্বাধীনতার ঘোষণা বাদ দেয়া, এই সহ আরো 7টি কারণে। এখন আপনারা যেগুলোতে একমত ছিলেন, মানে এখন যদি আপনারা এটাতে সই না করেন, তাহলে যেগুলোতে একমত ছিলেন সেগুলো থেকেও আপনারা পিছিয়ে গেলেন, মানে এইভাবে মানে ধারণাটা তৈরি হয় কিনা, বা রাতভর যদি যে বোঝানোর চেষ্টা করা, আপনাদের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ হচ্ছে কিনা? জি, ধন্যবাদ। আমাদের কথা কিন্তু স্পষ্ট। একটা ঐতিহাসিক কাজ হয়েছে, প্রায় 1 মাসের বেশি আলোচনা করে বিভিন্ন সাংবিধানিক এবং নির্বাচন সংস্কার প্রশ্নে আমরা অনেক বিষয়ে ঐক্যমত হয়েছি। এই যে দলিলটা তৈরি হয়েছে, এটার ঐতিহাসিক গুরুত্ব রয়েছে, কিন্তু অঙ্গীকার স্বাক্ষর করতে গিয়ে বিপত্তি বেঁধেছে। আমরা একদম প্রথম দিন থেকে বলেছি যে যেসব বিষয়ে সবাই একমত আছে সেগুলোই স্বাক্ষর হবে, যেগুলো ভিন্ন মত আছে সেগুলো একটা প্রতিবেদন হিসেবে সংযুক্তি হিসাবে এর পাদটিকা বলুন বা অ্যানেক্সার বলুন সেখানে থাকতে পারে, কিন্তু অঙ্গীকার করব আমরা সবাই মিলে যেটা একমত হয়েছে সেটার থেকে যেন আমরা পিছিয়ে না আসি। জাতীয় সংসদ নির্বাচনে যারাই আমাদের মধ্যে যারা জয়লাভ করবে, আমরা নিজেরা অঙ্গীকার করবো যে আমরা এটা বাস্তবায়িত করব। কিন্তু ভিন্ন মতগুলোকে সহ তারা সিগনেচার করার প্রস্তাব করেছে। তাহলে ভিন্নমত সহ যদি আমরা স্বাক্ষর করি, তাহলে আপনি যে কথাগুলো উল্লেখ করলেন যে রাষ্ট্রীয় 4 মূলনীতি পরিবর্তন হলেও আমরা আপত্তি করতে পারবো না, এখানে শুধু একমত করতে বলা হয়েছে যে আমরা একমত আছিও যে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, ধর্মীয় স্বাধীনতা, সম্প্রীতি, এগুলো আমাদের একমত। কিন্তু আমরা বলেছি বিদ্যমান সংবিধানের সাথে এটা যুক্ত হতে হবে, কিন্তু সেটা যদি অস্পষ্ট রাখা হয় তাহলে বিদ্যমান সংবিধান যদি বদল করা হয়, বদল করার সমূহ সম্ভাবনা আছে। এবং এখানে আমাদের একদম বিপরীতে যারা আছেন তারাও বলেছেন যে আমরা তো ধর্মনিরপেক্ষতা রাখবো না, আমরা আল্লাহর উপর অবিচল আস্থাটা পুনঃস্থাপন করব। এবং তারাও বলেছে যে এই ধরনের আদর্শিক প্রশ্নটা ঐক্যমত কমিশনের আলোচনায় না এনে এটা বাইরে রাখা উচিত, তারা সেটা শোনেনি। এইভাবে নারী আসন আপনার এখানে আছে যে 50টি আসনে বিদ্যমান পদ্ধতিতে হবে, আর রাজনৈতিক দলগুলো শতকরা 5 ভাগ তারা যেন দেয়, অনুরোধ করা হবে। আমরা বলেছি না, 100 আসন থাকবে, সরাসরি নির্বাচন হবে। এই ভিন্নমত আমরা যদি মেনে নেই, তাহলে নারীদের এই সংসদ থাকা অবস্থায় এই নারীদের আসন নিয়ে আমরা আলোচনা করাটা আটকে যাবে। তারপরে সংবিধানের 150-এর 2 ধারাটা বাতিল করা, অর্থাৎ ক্রান্তিকালীন বিধান। 7ই মার্চ বঙ্গবন্ধুর ভাষণ থেকে শুরু করে 16ই ডিসেম্বর পর্যন্ত, এর মধ্যে আছে 26শে মার্চের স্বাধীনতার ঘোষণা, 10ই এপ্রিলের স্বাধীনতার ঘোষণাপত্র, এই সবগুলোকে তারা বাতিল করে তারা দিতে যাচ্ছে। হাইকোর্টে কিন্তু এই একটা মানে রিট হয়েছিল পঞ্চদশ সংশোধনী, যেটা এই 150-এর 2 ধারা করা হয়েছে, যে তারা বলেছে যে এগুলো রাজনৈতিক বিষয়, এগুলো আগামী জাতীয় সংসদ তারা সিদ্ধান্ত নেবে, হাইকোর্টের বিষয় এটা না। এবং দেখুন, ঐক্যমত কমিশন আলোচনা শেষ হয়ে যাওয়ার পরে 4-এর খ ধারা নিয়ে এসেছিল, 4-এর ক ধারা, যেখানে বঙ্গবন্ধুর ছবি টানানো যে বাধ্যতামূলক করা হয়েছিল নির্দেশনামূলক, সেটা বাতিল করতে চেয়েছে। এই বিষয়ে হাইকোর্ট বলেছে এটা রাজনৈতিক বিষয়, তারা কোনো কথা বলবে না, এটা আগামী সংসদ করবে। ইচ্ছাকৃতভাবে যতটুকু একটা ঐতিহাসিক একমত হয়েছে আমরা অনেকগুলো প্রশ্নে, এগুলো কিন্তু খুবই যুগান্তকারী, সেগুলোকে ম্লান করে দিয়ে আমাদের বিভক্তিটা চূড়ান্ত দেখাবার জন্য এই কাজটা করা হয়েছে। এটা দুরভিসন্ধিমূলক।
কাজে আমরা বলেছি, এবং দেখুন এই যে ঐক্যমতের যে সনদের যে দলিলটা, সেই দলিলের মুখবন্ধে আমরা বলেছি ইতিহাসটাকে ঠিকভাবে লেখুন, মুক্তিযুদ্ধের ইতিহাস, 90-এর গণ অভ্যুত্থান এবং যে সমস্ত অন্যায় হয়েছে, হত্যাকাণ্ড তো শুধুমাত্র এই 15 বছরে হয়নি, ও হত্যাকাণ্ড কিন্তু এর আগে গ্রেনেড হামলা হয়েছে। আচ্ছা, সেগুলো যদি আপনি না দিতে চান তাহলে অন্যগুলোও বাদ দেন। সেখানে সেটা এক পেশে একটা ইতিহাস তৈরি করা হয়েছে। আর অঙ্গীকারনামা বলা হয়েছে এই জুলাই সনদ পরিপূর্ণভাবে বাস্তবায়ন করতে আমরা বাধ্য থাকবো, এ ধরনের একটা অঙ্গীকার। যদি ভিন্নমত থাকে তাহলে আমরা কিভাবে পরিপূর্ণ বাস্তবায়ন করব। জি, এবং বলা হয়েছে যে আদালতে প্রশ্ন করা যাবে না। আমি যেটা ভিন্নমত করেছি, আমি যদি সংসদে মেজরিটি না পাই, আমি তো আদালতের মাধ্যমে সেটা বাস্তবায়ন করার চেষ্টা করব। আমি কিভাবে ভিন্নমত যদি আমাদের অঙ্গীকারনামায় থাকে, সে স্বাক্ষর করি, আমি আদালতে যাব না, এটা তো আমরা স্বাক্ষর করতে পারি না। এই সব বিষয়ের সমাধান না করার জন্য আমরা আমরা ইচ্ছুক ছিলাম, এখনো আছি। আমরা বিকেল 3টা 59 পর্যন্ত অপেক্ষা করব যে তারা এটা সংশোধন করে কিনা। নিশ্চয়ই আমরা আমাদের নাম দিয়েছি, আমাদের ছবি পাঠিয়েছি, আমাদের যারা অতিথি তাদের নাম দিয়েছি। যদিও আলী রিয়াজ সাহেব বলেছেন যে আর এটা পরিবর্তনের সুযোগ নেই, ইনি আগেও বলেছিলেন আর সুযোগ নেই, তারপরে কিন্তু তিনি বারবার ডেকেছেন এবং সমাধান করার চেষ্টা করেছেন, আবার গন্ডগোল লাগাবারও চেষ্টা করেছেন 4-এর ক ধারা দিয়ে। জি, কাজেই আমি মনে করি যে সকল রাজনৈতিক দল, বিশেষ করে প্রধান উপদেষ্টা, তিনি যুক্তিগুলো বুঝবেন। যতটুকু ঐক্যমত হয়েছে, যদি স্বাক্ষর না করলে কিছুই সমস্যা নেই, কারণ এটা একটা ঐতিহাসিক দলিল হয়ে রয়েছে। আগামী সংসদের কাছে এটা বিচার্য বিষয়। যেগুলো ঐক্যমত হয়েছে আমরা সেগুলো অনুমোদিত হবে, বাকিগুলো সংসদে তর্ক বিতর্ক, যুক্তি ইত্যাদির মাধ্যমে সমাধান হবে, আমরা আশাবাদ। জি। আমি হারুনুর রশিদ, আপনার কাছে আমি একটা প্রশ্ন রেখে আসলে বিরতিতে যেতে চাই, কারণ তাহলে একটু বেশি সময় আমি আপনাকে দিতে পারবো, একটু ভালোভাবে আসলে দর্শকদের বোঝার স্বার্থে। যে বিষয়গুলো এই 4টি দল, বামপন্থী 4টি এই দল যে বিষয়গুলো সামনে এনেছে, এটা আসলে বিএনপি নজরে এসেছে কিনা। তারা যেমন বলছে যে আদালতে প্রশ্ন করা যাবে না, এমন বিষয়ে অঙ্গীকার করে আসলে সনদে স্বাক্ষর করা মানে সেটা হচ্ছে একটা মানে মৌলিক যে অধিকার, সেই অধিকারের পরিপন্থী তারা বলছে। এবং তারা বলছে যে এখানে মুক্তিযুদ্ধকে ঠিকভাবে তুলে ধরা হয়নি, অনেক বিষয় এড়িয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছে, অনেক জায়গায় মুক্তিযুদ্ধের যে মূলনীতি সেগুলোকে বদলে ফেলার চেষ্টা করা হয়েছে। এমনকি নোট অফ ডিসেন্ট যুক্ত থাকাটাও, এটাও তারা বলছেন যে এটাও এক ধরনের সমস্যা, কারণ এগুলো কেন আসলে থাকতে হবে সইয়ের ভিতরে। এগুলো আসলে বিএনপি কিভাবে নজরে রেখেছে, এটা একটা ছোট্ট বিরতির পরে আমি আপনার কাছে ফিরবো এই কয়েকটি প্রশ্ন নিয়ে। দর্শক, একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরছি, ৭১ জার্নালের সঙ্গে থাকবেন আশা করি। আমরা যে আলোচনায় ছিলাম, হারুনুর রশিদ, আপনার কাছে বিরতির আগে যে প্রশ্ন রেখে গিয়েছিলাম সেটা নিয়ে আপনার মন্তব্য কি? 4 দল, যে বামপন্থী 4টি দলের যে অবজারভেশন এবং যে কারণে তারা সই না করার সিদ্ধান্ত নিয়েছে, সেগুলোর বিষয়ে আপনার মত কি? ধন্যবাদ আজকে ৭১ সংলাপে আমাকে সংযুক্ত করার জন্য। এখানে উপস্থিত এবং সংযুক্ত সম্মানিত আলোচক বৃন্দ এবং ৭১ টেলিভিশনের দর্শক দেখে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। জুলাই সনদ নিয়ে এত মত দ্বিমত এবং দীর্ঘ আলোচনা অব্যাহত আছে। আগামীকালকে আমরা আশা করছি যে আগামীকালকে এটি স্বাক্ষরিত হবে এবং এটি জাতির উদ্দেশ্যে প্রকাশিত হবে। যেহেতু এখানে আপনার মত দ্বিমত থাকাটা অস্বাভাবিক আমি মনে করি না, কারণ এখানে বিভিন্ন রাজনৈতিক দলের দর্শন, চিন্তা ভাবনা এবং ভিন্ন মত থাকবে, এটাই স্বাভাবিক। তবে সবচেয়ে উল্লেখযোগ্য একটি বিষয় যে আমরা আশাবাদী ছিলাম যে অন্তত পক্ষে 84টি যে পয়েন্টে সমস্ত রাজনৈতিক দলগুলো ঐক্যমত হয়েছে, অন্তত পক্ষে সেই ব্যাপারে সবার একমত থাকা উচিত। এবং এইটা যেহেতু একটা রাজনৈতিক দলিল হিসাবে স্বীকৃতি পাবে ভবিষ্যৎ রাষ্ট্র কাঠামো বিনির্মাণের ক্ষেত্রে বা সাংবিধানিক সংস্কারের ক্ষেত্রে, এই অঙ্গীকারনামাটা সকলেই যদি স্বাক্ষর ঐক্যবদ্ধভাবে করা হয় তাহলে এটা জাতির জন্য কল্যাণ এবং মঙ্গল বয়ে আনবে। পাশাপাশি যেসব বিষয়ে, যেমন এখানে বাম দলের মোস্তাক ভাই বলল যে এখানে বাম দলের কিছু বিষয়ে আপত্তি রয়েছে, সেখানে সেগুলো নোট অফ ডিসেন্ট থাকতে পারে। আপনার বিএনপি যেগুলো বিষয়ে আপত্তি রয়েছে সেগুলো বিষয়ে নোট অফ ডিসেন্ট থাকবে। জামাত যেসব বিষয়ে দাবি করছে সেগুলো বিষয়ে নোট অফ ডিসেন্ট দিয়ে রাখবে, অসুবিধা নাই। কিন্তু সবাইকে একমত হতে হবে, তাহলে তো এতগুলো রাজনৈতিক দল হতো না। যে কারণে আমি মনে করি যেটা যেন শেষমেশ লেজে গোবরে অবস্থা না হয়, তাহলে কিন্তু এটার জন্য জাতির জন্য খুব অকল্যাণকর হবে এবং এটা
খুব খারাপ হবে। জনাব আলী রিয়াজ, প্রফেসর আলী রিয়াজ সাহেব যেটা বলেছেন যে যে সমস্ত রাজনৈতিক দল আগামীকালকের মধ্যে স্বাক্ষর করবে না, পরেও স্বাক্ষর করার সুযোগ রয়েছে, এই ধরনের ঘোষণা দেখলাম আজকে অনলাইনে এবং গণমাধ্যমের বিভিন্ন স্থানে। একটা বিষয় হচ্ছে কি আপনার, যে আমরা গত জুলাই আগস্টের যে গণঅভ্যুত্থান বা গণবিস্ফোরণের মধ্য দিয়ে, ব্যাপক রক্তপাতের মধ্য দিয়ে আমরা যে পরিবর্তনটা মানুষ আকাঙ্ক্ষা বা মানুষের প্রত্যাশা, এটি যদি আমরা উপলব্ধি করতে না পারি, বর্তমান অন্তর্বর্তী সরকার যদি উপলব্ধি করতে না পারে, তাহলে এটা আমাদের জন্য আমি বলি বড় ধরনের একটা সংকট। কারণ আমরা গত 15 বছর যাবৎ যে লড়াই সংগ্রামটা করছি বাংলাদেশে একটা আইনের শাসন এবং অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য, এখন আপনার এর সাথে এই জুলাই সনদের সাথে অনেক বিষয়গুলো যুক্ত হচ্ছে। যে আজকে নতুন রাজনৈতিক দল এনসিপি বলছে আমাদের শাপলা না দিলে আমরা নিবন্ধন নিব না। এগুলো আমার মনে হয় যে একটা সাজানো নাটক তৈরি করা হয়েছে। কারণ আপনি জানেন যে আমি এর সাথে প্রসঙ্গগুলো এসে যাচ্ছে, কথাগুলো আমাদের রোডার ক্লাব সাহেব এই বিষয়গুলো উত্থাপন করেছে। শাপলা আমাদের জাতীয় প্রতীক, সেটা একটা বিষয়। আর বাংলাদেশে এ পর্যন্ত যতগুলো নিবন্ধিত দল রয়েছে, আমি তো অন্য কোনো নিবন্ধিত দল নির্বাচন কমিশন তাদের গেজেটভুক্ত কিছু প্রতীক রয়েছে, সেগুলো পরে আপনার এই প্রতীকের মধ্যে আপনারা কোনটা প্রতীক আপনারা চান সে অনুযায়ী তাদেরকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। এইখানে এটা না হলে আমাকে দিতেই হবে। আপনি জানেন যে আজকে শাপলা রাষ্ট্রপতির পতাকা, প্রধানমন্ত্রীর পতাকা, আজকে বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থা, পুলিশ বলেন, র্যাব বলেন, বিজিবি বলেন, সেনাবাহিনী বলেন, তাদের যে আপনার ওটা কি বলবো, যে স্টার যে থাকে আপনার তাদের র্যাঙ্ক, সেটা আপনার শাপলা থাকে। তো এই অনেকগুলো বিষয় আছে। তারপরে আজকে বাংলাদেশের মুদ্রা, কয়েন যেটা, তারপর টাকা, সেখানে শাপলা রয়েছে। তাহলে আজকে সেই জাতীয় প্রতীকে ধানও আছে এবং সেটা নিয়েও তারা বলেছে এটা নিয়ে তারা কথা বলবে। শাপলা যেভাবে আছে এটা বলছে, এটা আপনার এসডিপি, আমি বলবো যে তারা এখনো রাজনৈতিকভাবে ম্যাচিওর না। ধান আপনার যেভাবে প্রতীক হিসাবে আছে সেভাবে কোথাও ধান হয়তো আপনার একটা কোথাও একটু সামান্য একটা থাকতে পারে, কিন্তু জাতীয় প্রতীক যেভাবে ধান আছে সেভাবে কোথাও নাই। আচ্ছা না, এটা ভিন্ন আলোচনা, আরেকদিন আমরা হয়তো এটা নিয়ে কথা বলবো। কিন্তু আমরা যদি একটু পয়েন্টে আসি, দ্বিতীয়ত হচ্ছে আপনার জামাত এখন বলছে পিয়ার না হলে আমরা স্বাক্ষর করবো না। ভালো কথা, তোমার পিয়ারের দাবি আছে, জাতীয় নির্বাচনটা হোক, দেশ আগে গণতন্ত্রের একটা উত্তরণ হোক। দীর্ঘদিন মানুষ, গত 20 বছর মানুষ আপনার অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মধ্যে তাদের প্রতি নির্বাচন করতে পারেনি। দেশ জাতি একটা স্থবির অবস্থার মধ্যে রয়েছে। আজকে সমস্ত কিছু, কর্মসংস্থান নাই, বিনিয়োগ নাই, আজকে ব্যাংকের আপনার যে বেহাল দশা, সবকিছু মিলিয়েই স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো একেবারে স্থবির। সেখানে আপনার কোনো জনপ্রতিনিধি নাই। ইউনিয়ন পরিষদ গুলোতে যেগুলো অধিকাংশই সব নৌকার প্রতিনিধি, তারা সেবা ফাংশন করতে পারছে না। সবকিছু মিলিয়ে আমি বলবো যে সবকিছু মিলিয়ে বলবো এই জাতীয় সনদকে নির্বাচনের পূর্ব শর্ত হতে পারে না, কোনোভাবেই না। আজকে যে সমস্ত দলগুলো জাতীয় সনদ কে আপনার আইনি বা একটা রূপ দিতে হবে, আপনাকে একটা জিনিস ভাবতে হবে যে এইখানে একটা জিনিস আমরা আলোচনার মধ্যে আনছি না। কারণ আজকে এই সরকার 8ই আগস্টের শপথ নিয়েছে, এই তার বিদায়ের পূর্ব পর্যন্ত, এবং জাতীয় সংসদের নির্বাচন, আপনার গণভোট, যা কিছুই হোক না কেন, এই আপনার জুলাই সনদ, সবকিছুই কিন্তু আগামী সংসদে যারা আসবে তার মেজরিটির ভিত্তিতে সেগুলোকে বৈধতা নিয়ে আসতে হবে। আপনি এখন কিভাবে, আপনি কোন তার আইনি ভিত্তি দিবেন, কিভাবে দিবেন, ব্যাখ্যা কি বললে তো হবে না। কিন্তু ওনারা যে বলছেন, মানে ওনারা বলছেন যে জুলাই সনদ নিয়ে কেউ আদালতে শরণাপন্ন হতে পারবে না, এই যে অঙ্গীকার রয়েছে, এটা একটা জুলাই সনদকে আদালতে যদি এখানে সংবিধান পরিপন্থী কোনো বিষয় থেকে থাকে আদালতে যেতে পারবে না। তাহলে তো আপনি সংবিধানের মধ্যে যে বিষয়গুলো রয়েছে, আপনি সংবিধানের যে বিষয়গুলো তার মধ্যে যদি আপনি সংবিধান পরিপন্থী হয়, তাহলে অবশ্যই আপনার যাওয়ার রাইটস থাকবে। তো আপনি তো সই করে ফেলছেন না, আপনি তো সই করে ফেলছেন, সেটা শেখ হাসিনাও নিশ্চয়ই আপনার যারা সই করবে তারা দেখে বুঝে শুনেই করবে যে এমন কোনো বিষয় সেখানে থাকবে না যেগুলো সংবিধানের সাথে সাংঘর্ষিক। মানে দায়িত্ব নিয়ে বলতে বিএনপিও তাহলে এগুলো দেখেই সই করবে। সংবিধানের মধ্যে শেখ হাসিনাও কিছু অনুচ্ছেদ, দেখেন আমাদের সংবিধানের মধ্যে কত বৈপরীত্য। সংবিধানের মধ্যে 142 অনুচ্ছেদে বলা হচ্ছে আপনি যে কোনো সংযোজন বিয়োজন করতে পারবেন। আবার সংবিধানের মধ্যে 7 ক খতে লিখছেন যে এই ধারাগুলো কখনোই পরিবর্তনযোগ্য নয়। আবার আপনি গণভোট যেটা দিচ্ছেন, গণভোট হচ্ছে সবার ঊর্ধ্বে। অনেক সময় সাংবিধানিক মৌলিক কিছু বিষয় নিয়ে গণভোট, আগে যে প্রভিশনটা ছিল, বাংলাদেশের অতীতে 3টা গণভোট হয়েছে, গণভোটের মধ্যে যে মৌলিক কিছু পরিবর্তন নিয়ে আসছে। তো আপনি আজকে এই জিনিসগুলো বুঝার পরও যারা এই কথাগুলো বলছে, তারা বুঝে বলছে না বুঝে বলছে,
আপনি কিভাবে আইনি ভিত্তি দিবেন? এখন দেশে একটা ক্রাইসিস, একটা সংকটময় সময় আমরা পার করছি, এটা কি কোন সন্দেহ আছে? আপনাকে এই সময়কালের জন্য আপনাকে আগামী জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে সমস্ত কর্মকাণ্ড কি আপনি আগামী নির্বাচন বলেন, এই যদি গণভোট অনুষ্ঠিত হয় সেটা বলেন, এবং এই সময়কাল বলেন, সব কিছুকেই আপনার আগামী জাতীয় সংসদে আপনাকে বোঝাতে দিতে হবে। হারুন ভাইয়ের উদ্দেশ্যে আমি জানি না আজকে দায়িত্বশীল জায়গা থেকে জামাত ইসলামী বলেন, হারুন ভাইয়ের উদ্দেশ্যে আমি হারুন রশিদ উদ্দেশ্যে একটু বলবো, একটা প্রশ্ন করব। যেমন গণভোট নিয়ে কিন্তু প্রথম দিকে অনেক দল ভিন্নমত ছিল, কিন্তু সর্বশেষ গণভোট নিয়ে সবাই একমত হয়েছে, এটা একটা ভালো লক্ষণ। এখন অন্যান্য যে গুরুত্বপূর্ণ যে ইস্যুগুলো আছে এগুলো কি আপনারা শেষ মুহূর্তে আরো কিছু ছাড় দিয়ে বড় দল হিসাবে যে ঐক্যমত যে পৌঁছার ক্ষেত্রে কি কোনো ইতিবাচক ভূমিকা রাখবে কি আপনার দল? কি কি বিষয় পয়েন্টগুলো আমাকে বলেন, যেমন এরকম উদাহরণ যেমন একটা বলবো। পিআর যেটা গণভোট আবার ইলেকশনের আগে, যেটা জামাতের যেটা ইলেকশনের আগে গণভোট, তার পিআর পদ্ধতি, তারপরে এনসিপির যেটা যে আইনগত ভিত্তি, এই বিষয়গুলোর ক্ষেত্রে কি আপনারা মানে শেষ মুহূর্তে কি কোনো আরো কোনো ছাড় দিয়ে বড় দল হিসাবে একটা মানে যে জাতীয় ঐক্য পৌঁছার যে পথে যে বাধাগুলো এগুলো দূর করার ক্ষেত্রে কোনো ইতিবাচক ভূমিকা নেবে কিনা আপনার দল? আচ্ছা, এখন এক নম্বর হচ্ছে আমি আপনাকে বলি যে গণভোটটা আমাদের বর্তমান সংবিধানে নাই। এখন আপনি যে এখন গণভোটটা করতে যাচ্ছেন, আমরা গণভোটের ব্যাপারে দ্বিমত ছিল কি কারণ, যে আমরা রাজনৈতিক দলগুলো একটা রাজনৈতিক দলিলে সবে ঐকমতের ভিত্তিতে স্বাক্ষর করছি। এই আস্থা বিশ্বাস জায়গাটা যদি না থাকে, তাহলে আপনি 3 মাস ধরে আলোচনা করে গোল টেবিল আলোচনা করলেন, স্বাক্ষর হলো, আপনার জনসম্মুখে এটা প্রকাশিত হলো, প্রচারিত হলো, তারপরে যদি সেটার প্রতি আপনার আস্থা বিশ্বাস না থাকে, সেটাকে আপনি কি রূপে আইনি ভিত্তি দিবেন, কিভাবে, সেটার একটা ব্যাখ্যা দেন। সেটা তো ব্যাখ্যা লাগবে। যে কারণে বিএনপি গণভোটের পক্ষে ছিল না। বিএনপি বরাবরই বলেছে গণভোটের এখানে কোনো প্রয়োজন নাই, কিন্তু এখন গণভোটের ব্যাপারে যখন সব দল বলছে যে না ঠিক আছে আমরা গণভোট চাই, আমরা বললাম যে ঠিক আছে অলরাইট, নির্বাচনের দিনই গণভোটটা হোক। এখন আবার বলছে যে না, নির্বাচনের দিন গণভোটটা অন্য দিনে করতে হবে। আমি একরাম ভাই আপনাকে বলি যে আপনি অতীতে 3টা ভোটের আপনি ফলাফল দেখবেন, যে জিয়াউর রহমান একটা গণভোট হয়েছে, ভোটের কাস্টিং রেট কত দেখানো হয়েছে, এরশাদের সময় একটা গণভোট হয়েছে, কাস্টিং রেট কত দেখানো হয়েছে, বেগম খালেদা জিয়ার সময় 91 সালে যে গণভোটটা হয়েছে সেইটার কাস্টিং রেট কত দেখানো হয়েছে। এখন আপনি নির্বাচনের দিন যদি যে ভোটটা কাস্টিং হবে, নিশ্চয়ই আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি যে বাংলাদেশের বর্তমানে এই 84 দফা বা এই জুলাই সনদ বা এই সংস্কার নিয়ে তৃণমূলের আপনার 90% 95% মানুষ এভাবে অকিবহাল না, একেবারেই অন্ধকারে। তাহলে আপনি যদি অন্য সময় ভোটটা দেন, সাপোজ আপনার 5 to 10% ভোট কাস্ট হলো, এই আমরা প্রচারণা চালালাম, আপনার সব প্রচারণা চালালো, প্রশাসন উদ্যোগ নিল, এখন যদি সেখানে 10 to 20% ভোট কাস্ট হয়, সেগুলো নিয়ে আপনার মিডিয়া সহ গণমাধ্যমে আলোচনা শুরু হবে না যে এর বৈধতা কি, এটা আপনার 100% ভোটের মধ্যে মাত্র 8% ভোট কাস্টিং হয়েছে, এর বৈধতা কি, আমরা সবাই একমত হলাম তারপরও কেন এরকম হলো, তখন সেগুলো নিয়ে অনেক কোশ্চেন দেখা দিবে। এই জিনিসগুলো সত্যিকার অর্থে আমি একটা কথা বলি যে আপনার জামাতে ইসলাম বাংলা প্রতিষ্ঠা লগ্ন থেকে যখন টার্নিং পয়েন্টগুলোতে তারা খুব বিতর্কিত দায়িত্ব পালন করেছে, 47 বলেন, 71 বলেন, 86 বলেন, এবার আবার আপনার এই যে 91 নির্বাচন হওয়ার পর আপনার আবার 93 সাল বলেন, আবার আপনার 2024 সালের এই অভ্যুত্থানের পর এখন হঠাৎ করে পিআর ইস্যু, পিআর নিয়ে তো আমরা কখনো আন্দোলন করিনি, পিআর কোনো ইস্যুই ছিল না, তো পিআর নিয়ে আপনি কেন ছাড় দিবে, কিভাবে ছাড় দিবে? আমরা নির্বাচন, আপনারা এটা পরিষ্কার করেছেন যে মানে পিআর এর আলোচনাটা আসলে ঐকমত্য কমিশনের প্রস্তাবেও ছিল না, এটি আলোচনার খাতিরে জামাত ইসলাম একসময় তুলেছিল, পরবর্তীতে আলোচনা এবং নাই সেখানে আপনার যেটা সিদ্ধান্ত মোটামুটি একটা হয়েছে যে উচ্চকক্ষের ব্যাপারে পিআর নিয়ে যখন উচ্চকক্ষ গঠন করা হবে তখন সেখানে আপনার এই এটা পরিষ্কার ডাক্তার মুশতাক, আপনি এখানে কিভাবে আপনি পিআর নির্বাচন করবেন? সংবিধানে আপনার বলা আছে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নির্বাচনী এলাকায় জনপ্রতিনিধি নির্বাচিত হবে। ডাক্তার মুশতাক হোসেন, সমস্ত কিছুকে ডাক্তার মুশতাক হোসেন, আপনারা সই যদি না করেন, কারণ আপনারা যে বিষয়গুলো সামনে এনেছেন এগুলো খুবই আপনারা গুরুতর মনে করছেন, এবং যদি এইভাবে ব্যাখ্যাটা এরকমই হয় সেটা আসলেই গুরুতর। সেই জায়গায় সই যদি আপনারা না করেন এবং অন্য দলগুলো যদি সেটা সই করে এবং পরবর্তীতে যে সরকার ক্ষমতায় আসবে তাদের একটা বাধ্যবাধকতা থেকে যায়, তখন আপনারা যে বিষয়গুলোতে একমত ছিলেন সেই বিষয়গুলোতে আপনারা সেই সময়ে পরবর্তীতে আপনারা তখনও একমত থাকবেন কিনা জুলাই সনদের ওই ধারাগুলোর ব্যাপারে? দেখুন, আজকে আমাদের প্রেস কনফারেন্সের সর্বশেষ প্যারাগ্রাফে সেই কথাটাই বলা হয়েছে, আমরা যেই বিষয়ে একমত হয়েছি সেটা আপনাদের মাধ্যমে
জাতির কাছে আমরা অঙ্গীকারাবদ্ধ, এগুলো বাস্তবায়নের জন্য আমরা কাজ করব। জাতীয় সংসদের ভেতরে এবং বাইরে দু জায়গাতেই আমরা যেগুলো আমরা একমত হয়েছি সেগুলো বাস্তবায়নের জন্য আমরা অঙ্গীকারাবদ্ধ, এই কথাটা পরিষ্কার বলেছি। কাজে আমি জনগণের সামনেই তো আমি অঙ্গীকার করলাম, এটা সইয়ের চাইতে তো কম না। জি। এখন তাদের সাথে মিলে আমরা নোট অফ ডিসেন্ট সহ বাকিগুলো তো মেনে নিচ্ছি না, কিন্তু আমরা যেটা মেনে নিচ্ছি আমাদের এই 4 দলের ভিতরে 2-1টা বিষয়ে একটু পার্থক্য আছে। যেমন আমাদের দল আমরা উচ্চ কক্ষে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বটা আমরা সমর্থন করি মন্দের ভালো হিসেবে। আমাদের দলের উচ্চকক্ষের অন্য ধারণা আছে, শ্রম কর্ম পেশার প্রতিনিধিত্ব নিশ্চিত করলে তাদের ভোটেই তা নির্বাচিত হবে। যাই হোক, সেটা কোনো আলোচনায় আসেনি। আলোচনা না আসার কারণে আমরা এটা কোনো ইস্যু করিনি। তবে মন্দের ভালো হিসাবে আমরা উচ্চকক্ষ যদি হয় তাহলে আমরা সংখ্যানুপাতিক সমর্থন করছি। এটাকে ইস্যু করে অচল অবস্থা সৃষ্টি করার কোনো আমরা পক্ষপাতী না। আমরা এই আগামী সংসদে আলোচনা করে সেখানে যদি এটা পাশ হয়, অনুমোদিত, পরবর্তী সংসদ থেকে এটা কার্যকরী হবে। এই সংসদে উচ্চকক্ষ বিয়ার এটা বা যে কোনোভাবে এই উচ্চকক্ষ বাস্তবায়িত হবে, আমরা এটা মানে সঠিক মনে করি না। জি, আমরা এই আলোচনাটা এখানেই শেষ করতে চাই। অনেক ধন্যবাদ ডাক্তার মুশতাক হোসেন এবং হারুনুর রশিদ যুক্ত হবার জন্য আজকে ৭১ জার্নালে। দর্শক, একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকবেন আশা করি। বিরতির পরে আরেকবার স্বাগত জানাচ্ছি ৭১ জার্নালে। আমরা আজকে যে বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ তার মধ্যে অন্যতম আরেকটি বিষয় নিয়ে কথা বলবো। 2 দশকের মধ্যে সবচেয়ে বড় বিপর্যয় হয়েছে এইচএসসি পরীক্ষার ফলাফলে। সারা দেশে পাশ করেছে প্রায় ৫৯%, গত বছরের তুলনায় যা ১৯ ভাগ কম। বোর্ড কর্মকর্তারা বলছেন ইংরেজি, উচ্চতর গণিত এবং আইসিটি বিষয়ে ফেল করেছে অনেক শিক্ষার্থী। একজন শিক্ষাবিদের পরামর্শ, এসব বিষয়ে আরও ভালো শিক্ষক নিয়োগ দেওয়া প্রয়োজন। ভাস্কর ভাদুরীর প্রতিবেদনে বিস্তারিত দেখব। উচ্চ মাধ্যমিকের গণ্ডি পেরুতে শিক্ষার্থীদের লড়াই। এইচএসসি পরীক্ষায় এবার অংশ নেয় ১২,৩৫,৬৩১ জন। সকালে এই পরীক্ষার ফলাফল ঘোষণা করে বোর্ড কর্তৃপক্ষ। এতে দেখা যায় পাশের হার ৫৮.৮৩%, অর্থাৎ ১০০ জনে অকৃতকার্য হয়েছে ৪১ জনেরও বেশি। এই ফলাফল স্মৃতি ফিরিয়ে এনেছে ২০০৫-৬ সালের। ওই সময়ে পাশের হার ছিল ৫৮ থেকে ৬০% মধ্যে, যদিও ২০০৮-এর পর ফল ছিল ঊর্ধ্বমুখী। এমনকি টানা কয়েক বছর ছিল ৭৫ ভাগেরও বেশি। এবার সততার উপর দাঁড় করানোর কারণেই ফল খারাপ হয়েছে বলে জানান শিক্ষা উপদেষ্টা। আমাদের দিক থেকে সুনির্দিষ্ট বলা হয়েছিল যে খাতা যারা দেখবেন তারা যেই মাপকাঠিতে দেখেন তারা যেন যত্নের সাথে দেখেন, শিক্ষার্থীরা যা পাচ্ছে সেটাই যেন পায়, এবং একই নির্দেশনা এবারও ছিল। ফলাফল বিশ্লেষণে দেখা যায় বরাবরের মতো এবারও পাশের শীর্ষে রয়েছে ঢাকা বোর্ড, যা ৬৪.৬২ ভাগ, আর সর্বনিম্নে রয়েছে কুমিল্লা বোর্ড, যেখানে পাশের হার ৪৮.৮৬ ভাগ। একটা আয়নার সামনে আমরা দাঁড়িয়েছি আর কি, তাতে আমরা দেখতে পাচ্ছি যে গলদ আছে, অবশ্যই গলদ আছে। সেই গলদের জায়গাগুলো কিভাবে রিঅ্যাড্রেস করে সেই জায়গাগুলোকে আবার রিপেয়ার করতে হবে, সেই বিষয়গুলোর দায়িত্ব শিক্ষা প্রতিষ্ঠানগুলোর, সেই দায়িত্ব বোর্ডের, সেই দায়িত্ব সকলের। বোর্ড কর্তৃপক্ষ জানায় কয়েকটি বিষয়ে খুব বাজে ফল করেছে শিক্ষার্থীরা। জিপিএ 5 প্রাপ্তির সংখ্যা কম। চলতি বছরও ছেলেদের থেকে মেয়েদের পাশের হার বেশি। জিপিএর দিক থেকেও তারা এগিয়ে আছে। চলতি বছর শতভাগ শিক্ষার্থী পাশ করেছে এমন প্রতিষ্ঠানের সংখ্যা ৩৪৫টি, আর একজনও পাশ করেনি এমন প্রতিষ্ঠানের সংখ্যা ২০২টি। ফলাফলের এই পরিসংখ্যানকে বিপর্যয় হিসেবে দেখছেন শিক্ষা গবেষকেরা। অঙ্ক এবং ইংরেজি বিষয়ে আরও মানসম্মত শিক্ষক নিয়োগের পরামর্শ তাদের। যেমন আমরা যদি রেজাল্ট অ্যানালাইসিস করি, আমরা দেখি যে গণিত, আইসিটি এগুলোতে খারাপ করেছে। অর্থাৎ আমাদের যে গণিত, আইসিটির যে শিক্ষক, যে মানুষ শিক্ষক নিয়োগ দেওয়ার কথা ছিল, সেই মানুষ শিক্ষক আমরা নিয়োগ দেয়নি। তো যার কারণে বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলে, গ্রামাঞ্চলের যে শিক্ষার্থীরা, তারা কিন্তু বঞ্চিত হয়েছে। এই গবেষক বলেন, শিক্ষার্থীদের পড়াশোনায় বেশি মনোযোগী হতে শিক্ষক ও অভিভাবকদের আরও বেশি করে ভূমিকা রাখা প্রয়োজন। ভাস্কর ভাদুরী, ৭১, ঢাকা। আমরা দেখছিলাম ভাস্কর ভাদুরীর রিপোর্ট।
আমরা একটু আলাপ করব অধ্যাপক খন্দকার মোহাম্মদ সাদিকুর রহমানকে একটু যুক্ত করে নেব। তিনি সচিব মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড কুমিল্লা। খন্দকার সাদিকুর রহমান, কুমিল্লা শিক্ষা বোর্ডে ফলাফল সবচেয়ে খারাপ, 48% শিক্ষার্থী পাশ করেছে। কারণ কি আসলে আপনারা কি অ্যাসেস করেছেন? ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য। প্রথমেই আমি বলতে চাই যে এই বছর যে পরীক্ষাটি হলো, আমাদের মাননীয় শিক্ষা বলেছেন চমৎকারভাবেই, আসলে এটাই সত্য কথা। আমরা বলেছি যে অতি মূল্যায়িত নাম্বার করা যাবে না, যা প্রাপ্য তার নাম্বার সবাইকে দিতে হবে, এটা একটি বিশেষ বিষয় ছিল। আরেকটি কুমিল্লা বোর্ডের ক্ষেত্রে একটি বিশেষ বিষয় ছিল যে কুমিল্লা বোর্ডে মোট এসএসসির 192টি কেন্দ্র, তন্মধ্যে 162টি কেন্দ্র নিজ কলেজের আন্ডারে পরীক্ষা দিত। তো বিগত সময় তাই হয়েছিল। আর এই বছর আমরা একটি যুগান্তকারী পদক্ষেপ নিয়েছি যে 162টি কেন্দ্রকে তার নিজ কলেজের পরিবর্তে অন্য কলেজে গিয়ে পরীক্ষা দিতে হয়েছে, এমনকি তাদের প্র্যাকটিক্যাল পরীক্ষাটিও অন্য কলেজে দিতে হয়েছে। আমার কাছে মনে হয়েছে এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। অন্য কলেজে পরীক্ষা দেওয়ার কারণে পরীক্ষায় আমরা নকল বা অন্যান্য যে অসুবিধা হয় সেগুলো থেকে আমরা মুক্ত রাখতে পেরেছি। এই বিষয়টি আমার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে হয়েছে। আর ফলাফলের যে বিপর্যয় বলছে, আমি এটাই বিপর্যয় বলবো না, আমি বলবো এটাই আসলে প্রকৃত চিত্র বাংলাদেশের। এই প্রকৃত চিত্রটি পাওয়াতে আমরা একটি লাভবান হয়েছি যে এই প্রকৃত জানার ফলে আমরা ভবিষ্যতে একটি পরিকল্পনা করতে পারবো। আমরা ইতিমধ্যেই আমরা একটি মিটিং করেছি যে আমাদের একটি প্ল্যান করেছি চেয়ারম্যান স্যার এবং পরীক্ষা নিয়ন্ত্রক মহোদয় সহ, যে আমরা আগামীতে প্রত্যেকটি জেলায় একটি আমরা প্রত্যেক স্কুলের জন্য একটা প্রোগ্রাম নিব, স্কুলের হেডমাস্টারদেরকে নিয়ে আমরা একটি প্রোগ্রাম করব এবং আমরা আলোচনা করব কি সমস্যা, কেন এই রেজাল্ট, কেন কোথায় কি সমস্যা আছে জানতে চাইবো এবং মোটিভেট করতে চাইবো। একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে কি আসলে পরীক্ষায় ফলাফলে যদি আমরা ভালো করতে চাই, আমাদের এসএসসি বা এইচএসসি বা টেস্ট পরীক্ষা হয়, এই পরীক্ষাটার ক্ষেত্রে আমাদের যে যারা ফেল করে আমরা দেখতে পাচ্ছি তাদেরকে পুনরায় আবার অনুমতি দেওয়া হয় পরীক্ষার জন্য। এই জায়গাটা যদি আমরা একটু বন্ধ করতে পারি বা আমরা যদি কঠোর হতে পারি, আমার মনে হয় এই ফেলের হার অনেক কমে আসবে। জি, ধন্যবাদ। মানে আপনারা পরীক্ষার ফলাফলের উপরে এই অ্যাসেসগুলো করছেন, মানে আপনারা কি আগে থেকে বুঝতে পারছিলেন না যে আপনাদের শিক্ষার্থীদের পরিস্থিতি? না, আমরা আসলে পরীক্ষা যখন আমরা সেন্টারগুলো চেঞ্জ করলাম তখন আমরা বুঝতে পারছিলাম যে একটু রেজাল্ট খারাপ হওয়ার সম্ভাবনা আছে। আপনারা অনেকে জানেন হয়তো, আমরা যারা এখন শিক্ষা বোর্ডগুলিতে আছি, বিশেষ করে আমি কুমিল্লা বোর্ডের শিক্ষা বোর্ডের কথা বলছি, আমরা প্রায় সকলেই এই জানুয়ারির পরে নিয়োগপ্রাপ্ত। আমরা গিয়েছি মাত্র 1 বছর হয়নি, 7 মাস, কারো 6 মাস, কারো 8 মাস এটা হয়েছে। তো এই প্রেক্ষিতে আমরা এই ওয়ার্কআউটগুলো আমরা করেছি, কি করা দরকার আমরা নিশ্চয়ই আমরা সামনে সে পদক্ষেপ নিব। বিশেষ করে ইংরেজির ক্ষেত্রে আমরা যেটা বলতে চাই যে ইংরেজিতে আমাদের বোর্ডে বেশিরভাগ ছাত্রছাত্রী ফেল করেছে। আমাদের বোর্ডে আবার আইসিটিতে ভালো করেছে কিন্তু ইংরেজিতে ফেল করেছে। এটা একটা বিষয় থাকতে পারে যে আমাদের ইংরেজি শিক্ষকের একটা অভাব আছে। আর তাছাড়া আমি আরেকটি বিষয় বলতে চাই যে আমাদের যে বিভিন্ন কলেজগুলোতে, যে বিশেষ করে সরকারি কলেজগুলোতে ইংরেজি শিক্ষার সংকট আছে এবং শিক্ষক সংখ্যা কম আছে, শূন্যপদ অনেক রয়ে গেছে। এগুলো যদি পূরণ করা হয় আমার মনে হয় ইংরেজির ক্ষেত্রে আরেকটু আমরা সফলতা অর্জন করতে পারব। ডক্টর একরাম, কোনো প্রশ্ন যদি ওনার কাছে থাকে, না হলে একটু মন্তব্য যুক্ত করেন। আসলে খুবই একটা মেসেজ, এটা শিক্ষা ব্যবস্থার জন্য এটা বড় ধরনের একটা মেসেজ। আমাদের শিক্ষার যে গলত, যে কিভাবে যে আমরা আমাদের শিক্ষা ব্যবস্থা নিয়ে আমরা এতদিন এই প্রায় 2 দশক আপনার পার করলাম, যে পাশের হার আমরা ছাত্রদেরকে পাস করি উপরের দিকে পাঠানো হলো, হঠাৎ করে 2 দশক পরে এসে আপনার দেখা গেল আমাদের অর্ধেক শিক্ষার্থী পাস করেনি। তার এই 2 দশক ধরে কি অর্ধেক শিক্ষার্থীকে যারা ভালো রেজাল্ট করার কথা না, তাদেরকে আমরা বেশি নাম্বার দিয়ে রাজনৈতিক কারণে, যেটা বলা হচ্ছে রাজনৈতিক বিবেচনায় গ্রেস মার্ক দিয়ে তাদেরকে পাস করানো হয়েছে, যাতে এটা রাজনৈতিক দল, রাজনৈতিক সরকার যাতে তাদের শিক্ষা ব্যবস্থা তাদের সাফল্য দেখানোর একটা কথা আসছে। তো আমি বলবো এই ধরনের রাজনৈতিক যে বিষয়টা, এটা না শুধু এখানে, যেমন এবার যেটা ফেল করার যে বিষয়টা আসছে যে ইংরেজি, অঙ্ক এবং তথ্য প্রযুক্তি। তো ইংরেজি, অঙ্ক, তথ্য প্রযুক্তির ঘাটতি, শিক্ষকের ঘাটতি আমাদের এটা সেই অনেক আগে থেকে অনেক পুরনো।
এই ঘাটতিটা এই ইংরেজি সঙ্গে গণিত আছে। গণিত আছে, ইংরেজি অঙ্ক আপনার এই যে, তো এই দুইটা সাবজেক্টের যে ভালো শিক্ষক দক্ষ, আপনি যে দেখবেন ঢাকার পাশের হাটটা বেশির কারণ হলো ঢাকায় ভালো দক্ষ ইংরেজির অঙ্কের টিচার পাওয়া যায়, মফস্বলে সেটা পাওয়া যায় না। কিন্তু এই জায়গাটায় আমরা আমাদের শিক্ষা ব্যবস্থা কেন আমরা দক্ষ শিক্ষক প্রশিক্ষণের মাধ্যমে গড়ে তুলতে পারিনি। আর যে আপনার এই যে আপনার আমরা যে মঞ্জুরি মানে বারবার যে আমরা শিক্ষা কমিশন, যে অতীতে যে শিক্ষা কমিশনগুলো যে মানে যে সুপারিশগুলো করেছিল, সেই সুপারিশগুলিকে অদ্যাবধি কি আমরা বাস্তবায়ন করতে পারছি? আমরা শুধু পরীক্ষা নিরীক্ষার মধ্যেই আছে আমাদের শিক্ষা মন্ত্রণালয়, আপনার শিক্ষা পরীক্ষা পদ্ধতি নানান ধরনের শুধু পরীক্ষা নিরীক্ষার মধ্যেই ছাত্রদেরকে ব্যস্ত করে রাখা হচ্ছে। এখন এই জায়গাটায় আমি মনে করি খুব মানে আজকে যে রেজাল্টটা আমরা পেলাম, অর্ধেক শিক্ষার্থী পাস করে নাই, এটাকে একটা মানে রেড সিগন্যাল হিসাবে নিয়ে শীঘ্রই শিক্ষা মন্ত্রণালয়ে জরুরি মিটিং ডাকা উচিত, সব শিক্ষা বোর্ডকে নিয়ে মিটিং ডেকে এটার কারণগুলো খুব নিবিড়ভাবে খাতাগুলো, প্রয়োজনে খাতাগুলো কিছু খাতা মানে পুনর্মূল্যায়ন করে দেখা কোন জায়গাটা আমাদের প্রবলেমগুলো হচ্ছে, মানে অতীতের গত বছর বা তার আগের বছরের কিছু খাতা দেখা উচিত, মানে পার্থক্য করার জন্য যে আগেরকার খাতাগুলো কিভাবে কাটা হয়েছিল আর এখন খাতাগুলো কিভাবে কাটা হয়েছে। ওনারা বললো যে এবার গ্রেস মার্ক দেওয়ার জন্য বলা হয় নাই, হ্যাঁ, খাতায় যা ছিল সেই অনুপাতে তাদেরকে নাম্বার দেওয়া হয়েছে। আমার মতে এটা অতীতের গত 2-1 বছরের খাতা এবং এই এবারকার খাতাগুলো কিছু পুনর্মূল্যায়ন করে এই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া, এবং এখানে কোথায় গলত সেই গলতটা প্রয়োজনে এটা মানে এ ধরনের একটা কমিটি করে মানে খুঁজে বের করে এটাকে উত্তরণ করা প্রয়োজন। নিশ্চয়ই, কিন্তু ডক্টর আকরাম, এই শিক্ষার্থীরা যারা আজকে এইচএসসি পরীক্ষা দিয়েছিলেন, এই শিক্ষার্থীরা কিন্তু একটা সিস্টেমের মধ্যে এসেছিলেন যে তারা ভাবতেন যে এভাবে লিখলে নাম্বার এসে যায়, এভাবে লিখলে পাস হয়ে যায়, তারা একটা অভ্যস্ততার মধ্যে ছিলেন। হঠাৎ করে এসে এই বছরে এটা কি তাদের জন্য আসলে একটু অমানবিক হয়ে গেল না? মানে তারা একটা অভ্যস্ততার মধ্যে ছিলেন, সেখান থেকে তাদেরকে হুট করে একটা কঠিন করে ফেললেন। ওনার উদ্দেশ্যে একটা আমার প্রশ্ন আছে, সেটা হলো ওদেরকে টেস্ট পরীক্ষায় বা ক্লাস 9 থেকে 10-এ যে আপনারা পার করলেন, কিসের ভিত্তিতে তাহলে তাদেরকে আপনারা মানে উত্তীর্ণ করলো আপনার শিক্ষকরা? ফার্স্ট ইয়ারে যারা প্রথম বর্ষ বা টেস্ট পরীক্ষা তাদেরকে যে উত্তীর্ণ করা হলো, তাহলে মানে তারা যদি কোয়ালিফাইডটা কিভাবে হলো পরীক্ষার জন্য? এই জায়গাটায় উদার হস্তে কি খাতা দেখা হয়েছিল, এখন হঠাৎ কঠিন হয়ে গেল কেন? বা কঠিনই করলেন কেন? তখনও বা প্রশ্ন হচ্ছে যে এই বাচ্চাগুলোকে তো একটা অভ্যস্ততার মধ্যে ছিল তারা, তো হঠাৎ করে মানে একটা বছরে এসে কঠিন করে ফেললেন। তারা কিন্তু 11 বছর একটা সিস্টেমের মধ্যে ছিল, এইভাবে করলে পাস হয়, তারা এই বছরে এসে কঠিন পরিস্থিতিতে পড়ে গেলেন। আপনারা যেটা বললেন এটা তো যথার্থই। তো আমি যেটা বলতে চাই আসলে যে আমি কিন্তু উল্লেখ করেছি যে টেস্ট পরীক্ষা, অন্তত টেস্ট পরীক্ষায় পাস না করলে কোনো অবস্থাতে পরীক্ষা দেওয়া উচিত ছিল না। এটা কিন্তু আমাদের যে শিক্ষা ব্যবস্থা, এটা একটা বড় ধরনের ত্রুটি, দীর্ঘদিন ধরে চলে আসছে। কিন্তু তো এটা একটা এই জায়গায় যে আমরা একটু হাত দিতে পারি, আমার মনে হয় ছাত্রছাত্রীরা পড়ার টেবিলে বসবে, কমে আসবে। একটি বিষয় আমি আর কিছু বলতে চাই, আমি কিন্তু উল্লেখ করেছি একবার, আমি আবারও বলছি যে নিজ কলেজে, কুমিল্লা বোর্ডের কথা বলছি, আমাদের নিজ কলেজের আন্ডারে পরীক্ষা দিত অধিকাংশ কেন্দ্রে, 192-র মধ্যে 162 কেন্দ্রে। এটা একটা গুরুত্বপূর্ণ একটি সমস্যা ছিল আমাদের কুমিল্লা বোর্ডের জন্য। আমরা এসেই দেখেছি এই সমস্যাটা, আমরা এটা বন্ধ করেছি। 192-র মধ্যে 162 কেন্দ্রের ছাত্রছাত্রীরা নিজ কেন্দ্রের আন্ডারে পরীক্ষা না দিয়ে অন্য কেন্দ্রে পরীক্ষা দিয়েছে। আমি একটি উদাহরণ বলতে পারি, আমি কলেজের নাম উল্লেখ করছি না, সব বিষয়ে তাদেরকে কঠিন করে ফেলা হয়েছে যে কারণে তারা গত বছর ওই কলেজ থেকে 100-র অধিক GPA পেয়েছে। আর এই বছর আমি দেখেছি, আমি চিনি সেই কলেজটাকে, প্রমোশনাল কলেজে, কিন্তু সেই কলেজটিতে এবার মাত্র 12.5% পাস করেছে, শুধু পরীক্ষা কেন্দ্র চেঞ্জ করার কারণে। এটা একটা বিরাট সমস্যা ছিল আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে। তো এইটা যেটা 2004-05-এ যে আপনার উদাহরণ দিলেন, তখন কিন্তু ছাত্রছাত্রীরা নিজ কেন্দ্রে পরীক্ষা দিত না। আপনারা নিশ্চয়ই জানেন, এহসানুল মিলন স্যার এটা একটা বিরাট পরিবর্তন এনেছিলেন পরীক্ষা ব্যবস্থায়। ছাত্রছাত্রী অন্য কেন্দ্রে পরীক্ষা দিত নকল বন্ধের জন্য। ওই ব্যবস্থাটি আবার উল্টে আবার নিজ কেন্দ্রে চলে আসছিল। অন্তত আমি বলতে চাই যে কুমিল্লা বোর্ডে এটা বেশি ছিল, যার কারণেই কুমিল্লা বোর্ডের ফলাফলে হার অন্যান্য বোর্ডের তুলনায় কম আমার মনে হয়।
হ্যাঁ, মানে কুমিল্লা বোর্ডে তো আছেই, ঢাকা বোর্ডেরও অন্যান্য, মানে শুধু ঢাকা ছাড়া ঢাকার বাইরের গোপালগঞ্জে 42%, শরীয়তপুরে 42%, টাঙ্গাইলে 44%, রাজবাড়ীতে 46%, মানে এরকম। হ্যাঁ জি, লুটন ইকরাম, মানে এই বাচ্চাগুলোর, মানে আমি যে জায়গায় বারবার আসতে চাচ্ছি যে মানে আমরা তাদেরকে একভাবে রেডি করছিলাম, কিন্তু পরীক্ষাতে বসতে দিয়েছি আমরা অন্যভাবে। মানে এটা মানে একটা ফেয়ার জাজমেন্ট হলো কিনা তাদের প্রতি, মানে তারা একটু না, ফেয়ার জাজমেন্ট বলাটা ঠিক না, মানে তারা আমরা একটু অমানবিক হলাম নাকি তাদের উপরে? হ্যাঁ, অমানবিক না বলে আমি বলতে চাই এটা আমাদের ব্যবস্থাপনা ত্রুটি ছিল। এমন বলি যে আপনারা নিশ্চয়ই জানেন যে শিক্ষা ব্যবস্থার মধ্যে এই যে সৃজনশীল ত্রুটিগুলো তো আসলে সেই বাচ্চাগুলো ঠিক করেনি, ত্রুটিগুলো আমাদের ছিল, আমাদের ছিল, রাষ্ট্রই করেছে, আমাদের ছিল। আপনারা নিশ্চয়ই জানেন যে সৃজনশীল একবার, আবার সৃজনশীল চেঞ্জ হলো, আবার সৃজনশীল ফিরে আসলো, এটাও ছাত্রছাত্রীদের একটা সমস্যা ছিল। আরেকটা বিষয় ছিল কি, ছাত্ররা জানতো এতদিন যে পড়া না করলে পাস করা যায়। হ্যাঁ, এটা আমি ওটাই বলছি। আমি এই জায়গাটা একটু বলবো যে মানে শিক্ষার্থীদের, ছাত্রদেরকে কিন্তু একটা বার্তা দেওয়া উচিত ছিল 1 বছর আগে তাদেরকে, বা টেস্ট পরীক্ষা বা 1 বছর আগের থেকে বার্তা উচিত ছিল যে এবার পরীক্ষাটা অনেক কঠিন হবে, নাম্বার অতীতে যেভাবে তোমাদের পূর্বসূরীদেরকে যেভাবে মার্কিং করা হয়েছিল উদার হস্তে গ্রেস মার্ক দিয়ে, রাজনৈতিক বিবেচনায় নানান কারণে, কলেজের শিক্ষকরাও যদি এবার 1 বছর আগের থেকে যদি তাদেরকে সেই বার্তাটা দেওয়া হতো, বারবার রিমাইন্ডার দেওয়া হতো পড়াশোনার জন্য, সে জায়গাটায় মনে হয় গার্জিয়ান লেভেলে মিটিং করা হতো, এবং আপনারাও যদি সিদ্ধান্তটা নিলেন যে অন্য কলেজে গিয়ে পরীক্ষা দিতে হবে, সেটা 1 বছর আগে নিয়ে ফেলতেন। মানে সাংবাদিক হিসাবে আমি গত 1 বছরে কখনো মানে শুনতে পাই না শিক্ষামন্ত্রী লেভেল থেকে বা কোনো শিক্ষা সচিবের লেভেল থেকে যে এবারকার পরীক্ষার পদ্ধতি বিগত 2 দশকের মতো হবে না, পরীক্ষার খাতা 2 দশকের মতো দেখা হবে না, তোমরা সবাই সতর্ক হয়ে যাও, তোমরা সিরিয়াসলি পড়াশোনা করো, আরো বেশি পড়াশোনা করো, শিক্ষকদেরকেও সতর্ক করা উচিত ছিল। এবং কলেজের যে পরীক্ষাগুলো হচ্ছে সেই পরীক্ষাগুলো 1 বছরের পড়াশোনার সিস্টেমটা, আপনার টেস্ট পরীক্ষাও সেভাবে উদার হস্তে খাতা দেখে তাদেরকে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে, কিন্তু হঠাৎ করে এসে এখানে আপনার একটা গেটটা বন্ধ করে দিলেন, তাদেরকে পার করতে দেওয়া হলো না। ঠিকই আছে, আমি একটু বলতে চাই যে আমরা যে কেন্দ্রগুলো পরিবর্তন করলাম, এটা কিন্তু প্রায় আজকে 6-7 মাস ধরে আমরা কাজ করছি এটা নিয়ে। সেখানে কলেজগুলো জানে, আমাদের যে প্রশাসন, ইউএনও বলি, ডিসি বলি, ওনারা জানেন, সবাই জানে, কিন্তু ইভেন ছাত্রছাত্রীও জানে, তার নিজ করে পরীক্ষা দিতে পারবে না। একটা প্রস্তুতি তাদের ছিল ছাত্রছাত্রী, এবং ইভেন আপনারা যদি পরীক্ষার রেজাল্টের আগে স্কুল ছাত্রছাত্রী আলাপ করতেন, তারা তখন বলতো যে স্যার, যে বা বলতো যে রেজাল্ট কিন্তু আমাদের আগের মতো হবে না। ওরা নিজেরাও কিন্তু জানে, ওরা বলতো, কিন্তু আমাদেরকেও বলতো, আমরা যখন জিজ্ঞাসা করতাম কি অবস্থা তোমাদের, স্যার এবার তো মনে হয় আমাদের ফলাফল আগের মতো হবে না, ওরা আগে থেকে জানতো। এখন ব্যাপারটা হয়েছে কি, এটা তো মেসেজটা জানলেও মানুষ তো একটা অভ্যাসের দাস, অভ্যস্ত হয়ে গেছে যে আসলে বাস্তবভাবে কি। আমি একটি কেন্দ্রের উদাহরণ বলছি যে 30 মিনিট থাকে এমসিকিউ, এবং ওই যে কেন্দ্রে বললাম 12% মাত্র পাস করেছে, ওই কেন্দ্রের তথ্য নিয়েছিলাম, আমি জিজ্ঞাসা করছিলাম যে কেন্দ্রে পরীক্ষা দিয়েছে শিক্ষকদেরকে যে কি ব্যাপার, এত খারাপ কেন, আপনাদের কেন্দ্রে পরীক্ষা দিল, কি সমস্যা ছিল? স্যার আমরা দেখেছি, ওরা বললো যে স্যার আমরা দেখেছি 30 মিনিটের মধ্যে 20 মিনিট ওরা কোনো বৃত্তপাঠ করছে না। স্যাররা বলছে কেন বৃত্তপাঠ করছো না কেন? তো বলছে স্যার আমরা তো জানি যে আমাদেরকে তো বৃত্তপাঠের এগুলো পাঠাবে। তখন স্যাররা বলে তোমার ভিতর কোনো কিছু আসবে না, তোমরা যা পারো করো। শেষ 5-10 মিনিট স্যার বৃত্তপাঠ করেছে। আমার ধারণা এইভাবে বিভিন্ন, আমি একটি কেন্দ্রের উদাহরণটা দিলাম, এই ধরনের অবস্থাটা অনেকগুলো কেন্দ্রে ছিল। নকলের যে একটা অবস্থা ছিল, এটা অনেকটাই, সেটা প্রশাসন বলি, আমাদের পদক্ষেপ বলি, আমাদের যে মাননীয় উপদেষ্টা, শিক্ষা সচিব বা শিক্ষা প্রশাসন, সকলের একটি আন্তরিক ইচ্ছা ছিল নকল মুক্ত পরিবেশে এবং প্রকৃত চিত্রটি তুলে ধরা আমাদের দরকার ছিল। আপনাকে যখন পেয়েছি আমি একটা প্রশ্ন করার একটু লোভ সামলাতে পারছি না, কারণ আমরা জানি যে এবার ফেব্রুয়ারির মাঝামাঝি ইলেকশন হতে যাচ্ছে। সেক্ষেত্রে আপনাদের এসএসসি পরীক্ষা এবং এইচএসসি পরীক্ষা আগামী বছর, শিক্ষার্থীদেরকে আপনারা আগে থেকে জানিয়ে দিচ্ছেন কিনা কবে থেকে পরীক্ষা নেবেন আপনারা? জি, আমরা যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো, শিক্ষার্থী তো শিক্ষা প্রতিষ্ঠানে জানাবে, আমরা জানাই শিক্ষা প্রতিষ্ঠানকে, ওনারা জানেন যে আমরা রমজানের পরে, রমজানের এপ্রিলে গিয়ে আমাদের এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো আমরা যদি এপ্রিলে যদি আমাদের এসএসসি পরীক্ষা হয়, প্রায় 1 মাস তো আমাদের লেগে যাবে। তো মে শেষ দিকে অথবা জুনের ফার্স্ট উইকে এইচএসসি পরীক্ষা, এটা ওরা জানে, এটা কিন্তু সব প্রতিষ্ঠানরা জানে, এবং ওনারা তো সেইভাবে একটা রুটিন করেন, বা আমাদের শিক্ষা মন্ত্রণালয় থেকে একটা, আমাদের শিক্ষা মন্ত্রণালয়, আমাদের যে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর আছে, সেখান থেকে একটা গাইডলাইন দেওয়া থাকে, ওগুলো জানা থাকে।
আমি আবারও বলতে চাই যে নকলের যে একটা প্রবণতা ছিল এই বছর এটা অনেকাংশে বন্ধ হয়েছে। এবং আগামী পরীক্ষা এসএসসি এবং এইচএসসি দুটোতেই আপনারা একই কঠোরতা রাখতে যাচ্ছেন কিনা? অবশ্যই আমি আবার আরেকটা মেসেজ আপনাদের দিতে চাই যাতে সবাই জেনে যায় যে আমাদের এসএসসি পরীক্ষার ক্ষেত্রে আমরা এই ভেন্যু কেন্দ্রগুলো নিজ পর্যায়ের পরীক্ষার কেন্দ্রগুলো বন্ধ করতে পারিনি, কিন্তু আগামীবার আমরা এসএসসির কেন্দ্রগুলোকে আমরা চেঞ্জ করে দিব। ইতিমধ্যে প্রত্যেকটা কলেজ স্কুল থেকে আমরা তথ্য নিয়েছি যে তার আশেপাশে কি কি কলেজে তারা কি কি স্কুলে তারা পরীক্ষা দিতে তার ছাত্রদের সুবিধা হবে তা আমরা তথ্য নিয়েছি, এবং ইউনিভার্সিটিদের সাথে যোগাযোগ করে সেগুলো ঠিক আছে কিনা, যোগাযোগ ব্যবস্থা ভালো কিনা জানতে চেয়েছি। তার মানে এর মাধ্যমে আমরা প্রায় বছরখান আগেই মেসেজ দিচ্ছি তোমরা আর স্কুলে পরীক্ষা দিতে পারবে না। এই মেসেজগুলো কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানগুলো পেয়ে যাচ্ছে, ওরা জানে। আপনারা যদি যোগাযোগ করেন কোন স্কুলের সঙ্গে দেখবেন এই কথা জানে ওনারা। এখন আমি কুমিল্লা বোর্ডের শিক্ষা বোর্ডের কথা বলছি আর কি, অন্যান্য বোর্ডও একই অবস্থা। তো এই মেসেজগুলো অন্যান্য বোর্ডগুলো কি কেন্দ্র পরিবর্তন করতে যাচ্ছে? হ্যাঁ করেছে, না ওটা সব বোর্ডই করেছে এবার কেন্দ্র, সব বোর্ডই করেছে। আমাদের বোর্ডের সমস্যা ছিল যে 192 কেন্দ্রের মধ্যে 162 কেন্দ্রের স্কুলে পরীক্ষা, বিরাট একটা সমস্যা ছিল আমাদের বোর্ডের জন্য। অন্য বোর্ডে এত সমস্যা ছিল না, এত কেন্দ্র ছিল না। অনেক ধন্যবাদ। আর আমাদের বোর্ডের ফলাফলের মধ্যে সবচেয়ে বিপর্যয় বলি আমি, নোয়াখালী অঞ্চলটা বিপর্যয় ঘটেছে। নোয়াখালী জেলায় মাত্র 40% মতো, প্রায় 40% পাস করেছে। এটা ওই ফলাফলটাই আমাদের টোটাল ফলাফলটাকে আরো বেশি এফেক্ট করেছে, খারাপের মধ্যে আরেকটু খারাপ হয়েছে। জি, অনেক ধন্যবাদ অধ্যাপক খন্দকার মোহাম্মদ সাদেকুর রহমান যুক্ত হওয়ার জন্য আজকে ৭১ জার্নালে। দর্শক, এই পর্যায়ে একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসছি ৭১ জার্নালে, সঙ্গে থাকবেন আশা করি। একটি বিষয়ে একটু আলোচনা করতে চাই। যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী ইসরায়েলকে আরও 2 জিম্মির মৃতদেহ ফেরত দিয়েছে হামাস। তবে ইসরায়েল জানিয়েছে চুক্তি অনুযায়ী হামাস 28 জন বন্দির দেহাবশেষ ফেরত না দেওয়া পর্যন্ত গাজা শান্তি পরিকল্পনার পরবর্তী ধাপে কোনো অগ্রগতি হবে না। আর হামাস চুক্তির শর্ত না মানলে ইসরায়েলকে নতুন করে গাজায় অভিযান চালাতে দেয়া হবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে যুদ্ধবিরতির মধ্যেও ইসরায়েলি বাহিনীর গুলিতে শিশুসহ কমপক্ষে 8 জন ফিলিস্তিনি আহত হয়েছেন। কথা বলবো এ নিয়ে, একটু যুক্ত করে নেব অধ্যাপক আক্কাস আহমেদ, আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক, এবং মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মনিরুল ইসলাম আকন্দ, নিরাপত্তা বিশ্লেষক, তাকেও যুক্ত করে নেব। অধ্যাপক আক্কাস আহমেদ, এখন তাহলে গাজার পরিস্থিতি কি হতে চলেছে? খুবই আশা নিয়ে মানুষ বলছিলেন, এবং সেখানে ডোনাল্ড ট্রাম্পের এই মন্তব্য যে আমি বললেই গাজায় ফের অভিযান চালাতে পারে ইসরায়েল। হ্যালো, জি আক্কাস আহমেদ, শুনতে পাচ্ছেন আমাকে? জি জি শুনতে পাচ্ছি। আপনার প্রশ্নটা যদি আবার একটু করতেন কাইন্ডলি। গাজার শান্তির তাহলে কি হতে চলেছে? শান্তি চুক্তির ফের অভিযান চালাতে পারে আমি বললেই, এমনটা বলছেন ডোনাল্ড ট্রাম্প। ধন্যবাদ এই বিষয়ে আমাকে মন্তব্য করার সুযোগ করে দেওয়ার জন্য। আমি প্রথমেই বলতে চাই যে আসলে এই যে মধ্যপ্রাচ্যের যে অ্যারাবিয়ান পেনিনসুলা, এবং সেই অ্যারাবিয়ান পেনিনসুলা আপনি এখানে ধরেন অ্যারাবিয়ান পেনিনসুলার মধ্যে কুয়েত, জর্দান, বাহরাইন, কাতার, সংযুক্ত আরব আমিরাত, ওমান, সৌদি আরব, ইয়েমেন, এবং হচ্ছে যে আপনার এই যে ফিলিস্তিন এবং ইসরায়েল, এটা কিন্তু অ্যারাবিয়ান পেনিনসুলার মধ্যে। এবং তার সাথে যদি আপনি সিনাই পেনিনসুলা ধরেন তাহলে মিশরের একটা অংশও কিন্তু অ্যারাবিয়ান পেনিনসুলার মধ্যে, যেটা আমরা গালফ স্টেট বলে থাকি। তো সেই গালফ স্টেট হচ্ছে যে আমরা সবসময় এটা জানি এবং শুনেছি, এবং আমরা বিভিন্ন গবেষণায়ও দেখেছি এটা প্রচুর পরিমাণ খনিজ সম্পদ সমৃদ্ধ, এবং পৃথিবীর অন্যতম তেল উৎপাদনকারী দেশগুলো হচ্ছে এই গালফ স্টেটের মধ্যে। তার মধ্যে আমি যদি একটু ভৌগোলিকভাবে যদি একটু বর্ণনা করি, এটা আপনাদের কাছে ক্লিয়ার হবে। সেটা হচ্ছে যে দর্শক শ্রোতাদের কাছেও বিষয়টা পরিষ্কার হবে। সেটা হচ্ছে যে গাজা ফিলিস্তিনের কিন্তু 2টা টেরিটরি। একটা হচ্ছে কি আপনার ওয়েস্ট ব্যাংক, এবং আরেকটা হচ্ছে গাজা। সেই গাজা কিন্তু ভূমধ্যসাগরের তীরবর্তী অঞ্চলে অবস্থিত। আপনার ম্যাপের মধ্যে দেখবেন ভূমধ্যসাগরের একটা অঞ্চল জুড়ে এই গাজা অবস্থিত। 3 দিক দিয়ে হচ্ছে যে আপনার গাজার 2 দিক দিয়ে হচ্ছে ইসরায়েল, একদিক দিয়ে হচ্ছে যে ভূমধ্যসাগর, এবং আরেক দিক দিয়ে হচ্ছে মিশর। সেই গাজা কিন্তু আপনার এখানে গাজার কিন্তু উত্তরে কিন্তু ইউরোপ, ভূমধ্যসাগর পাড়ি দিলেই কিন্তু ইউরোপ বলতে সেখানে আপনি ফ্রান্স বলেন, ইতালি বলেন, তারপর গ্রিস বলেন, কিংবা আরও যদি আপনি যদি ওয়েস্টে যান তাহলে
আপনি ধরেন মরক্কো, সরি স্পেন, দেন হচ্ছে মরক্কো, দেন হচ্ছে জিব্রাল্টার প্রণালী, দেন হচ্ছে আটলান্টিক মহাসাগর। সেই আটলান্টিক পাড়ি দিয়ে ওই আপনি মার্কিন যুক্তরাষ্ট্রের যে আমরা যেটা বলি সেটা হচ্ছে ইস্ট কোস্ট আপনি মার্কিন যুক্তরাষ্ট্রে যেতে পারেন। আর মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু খুব সহজে কিন্তু আপনার জিব্রাল্টার প্রণালী হয়ে আটলান্টিক পাড়ি দিয়ে সহজে ভূমধ্যসাগরে আসা যায়। এবং সেই কারণে গাজার যে ভূরাজনৈতিক গুরুত্ব, এবং সেখান থেকে আপনি যদি এই যে মিডল ইস্ট বলেন, মিডল ইস্টের গালফ স্টেটগুলো বলেন, কিংবা ইরান বলেন, কিংবা ইরান থেকে যদি আপনি তুরস্ক, এটা ভূরাজনৈতিকভাবে খুবই গুরুত্বপূর্ণ, যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের আধিপত্যবাদী নীতি এবং তাদের যে তেলের স্বার্থ এবং তাদের পররাষ্ট্রনীতি এবং মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলোকে নিয়ন্ত্রণ করার কৌশল হিসেবে মধ্যপ্রাচ্যে তাদের একটি প্রক্সি স্টেট দরকার, তাদের একটি প্রক্সি জোন দরকার। সেই প্রক্সি জোন হচ্ছে ইসরায়েল, এবং সেই ইসরায়েলকে প্রোটেকশন দেওয়া, সিকিউরিটি দেওয়া, এবং সেটাকে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থকে সুরক্ষিত করার জন্য, তার স্বার্থকে চরিতার্থ করবার জন্য ইসরায়েলি ভূখণ্ডে ফিলিস্তিনের গাজা স্ট্রিপ, যেটা ভূমধ্যসাগরের সাথে কানেক্টিভিটি আছে, যেখান থেকে ইউরোপ, আফ্রিকা, তুরস্ক, ইভেন আপনি তুরস্কের। থ্যাংক ইউ মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর মনিরুল ইসলাম আখন্দ, মানে একটু যদি বলেন যে মানে আমরা যে আশাবাদ দেখছিলাম যে এখানে হয়তো শান্তি ফিরে আসবে, গাজার মানুষগুলো ঘরে ফিরতে শুরু করেছিল, সব মিলিয়ে আজকেও 8 জনকে হত্যা করা হয়েছে। এই শান্তি চুক্তির শর্ত মানতে না মানতে নানান ধরনের কথা চালাচালি হচ্ছে, তার মধ্যেই ডোনাল্ড ট্রাম্পের এই সতর্কবার্তা, আবার কি অশান্তির ঢেউ এসে পড়ছে কিনা? অনেক ধন্যবাদ। ডোনাল্ড ট্রাম্প যে 20 পয়েন্টের একটা শান্তি চুক্তি প্রস্তাব করেছিল, যেটা হামাস এবং ইসরায়েল গ্রহণ করেছে, কয়েকদিন আগে শার্ম এল শেখে একটা সম্মেলনে এটা ডিক্লেয়ার করা হয়, এবং সেই চুক্তি অনুযায়ী হামাস যে ইসরায়েলি যে জিম্মি যেগুলো আছে, জীবিত এবং মৃত, তাদেরকে ফেরত দেওয়ার কথা, এবং ইসরায়েলও যে মরদেহ আছে ফিলিস্তিনিদের, সেগুলো ফেরত দেওয়ার কথা। টোটাল 38 জন ইসরায়েলি আটক ছিল ফিলিস্তিনে, প্যালেস্টাইনে। এর মধ্যে 20 জন জীবিত এবং 28 জন মৃত। 28টা মরদেহের মধ্যে হামাসটা 9টা মরদেহ ফেরত দিয়েছে, আর 20 জন জীবিত জিম্মিকে তারা ফেরত দিয়েছে। বাকি 19টার ব্যাপারে হামাস বলছে যে এটা ইসরায়েল যে ধ্বংসযজ্ঞ চালিয়েছে গাজাতে, এই বিল্ডিং এর ধ্বংসস্তূপের নিচে এগুলো আছে, এবং এই 19টা মরদেহ উদ্ধার করা এত সহজ না, একটা মেজর এফোর্ট দরকার, এবং স্পেশাল ইকুইপমেন্ট ছাড়া এটা তারা উদ্ধার করতে পারবে না। তো এই টুইটেই ডোনাল্ড ট্রাম্প বলছে যে হামাস যদি তাদের চুক্তি বাস্তবায়ন না করে, ফলো না করে, সেক্ষেত্রে আমি ইশারা দিলেই ইসরায়েল আবার আক্রমণ করতে পারে। বাট আবার দুইজন আমেরিকান প্রতিনিধি অ্যাডভাইজার বলেছেন হামাস যথাযথ চেষ্টা করছে এই চুক্তিটাকে বাস্তবায়ন করার জন্য। প্রকৃতপক্ষে হয়তো এই 19টা মরদেহ উদ্ধার করা সত্যিকার অর্থে অনেক কঠিন হতে পারে, এই জন্য স্পেশাল ইকুইপমেন্ট দিয়ে তারা হয়তো চেষ্টাটা চালাবে। এটার পরিপ্রেক্ষিতে ইসরায়েল এই চুক্তির আওতায় ওই ত্রাণবাহী ট্রাকগুলা ঢুকতে দেওয়ার কথা, তারা নাকি 50% এখন দিচ্ছে। আবার কয়েকটা রিপোর্টে দেখলাম না, তারা পুরোপুরি দিচ্ছে। রাফা একটা ইম্পর্টেন্ট ক্রস পয়েন্ট, চেক পয়েন্ট ইজিপ্টের সাথে দক্ষিণ দিকে, সেটা বন্ধ রেখেছে, এবং কবে খুলবে এটা পরবর্তীতে জানানো হবে। তো এই চুক্তিটার মধ্যেই আমার অনেক সন্দেহ ছিল, লট অফ কোয়েশ্চেনস হ্যাভ নট বিন আনসার্ড, এবং এই শার্ম এল শেখের যে আলোচনার পরে ইজিপ্টের প্রেসিডেন্ট সিসি বলেছে, এবং কিং আবদুল্লাহ, জর্ডানের কিং আবদুল্লাহ দেখলাম বলেছে যে 2 স্টেট সলিউশন ছাড়া গাজাতে বা প্যালেস্টাইনে শান্তি পুরোপুরি আসবে। এবং আমি আরেকটা ইন্টারভিউ দেখলাম যে ডোনাল্ড ট্রাম্প বলছে যে আমি 1 স্টেটেও বলি নাই, 2 স্টেটও বলি নাই, আই এম ওয়েটিং, আমি চাই শান্তি আসুক। তো অ্যাকচুয়ালি না বললে হবে না, ডোনাল্ড ট্রাম্প হ্যাজ টু সে যে এটা 2 স্টেট সলিউশন ছাড়া এখানে শান্তি কখনোই আসবে না। এই এলাকাতে সবাই একজন অপরকে সন্দেহ করে, এরকম একটা সিচুয়েশন ওখানে বিরাজ করছে, যে কোনো মুহূর্তে এই শান্তি চুক্তিটা ভেঙে যেতে পারে। আমাদেরকে সজাগ দৃষ্টি থাকা, আমরা চাই এই এলাকাতে শান্তি ফিরুক। কোনো প্রশ্ন যদি থাকে, না হলে
মন্তব্য না, যুক্ত করবেন। যে বিষয়টা মানে সম্প্রতি রাজ্যসহ ও বেশ কিছু প্রভাবশালী দেশ আপনার ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। এতে দেখা যায় বিশ্বের অধিকাংশ দেশেই ফিলিস্তিনকে স্বীকৃতি দিল। তারপরে দেখা গেল একটা শান্তি চুক্তির ক্ষেত্রে আপনার ডোনাল্ড ট্রাম্প যে ইনিশিয়েটিভ নিলেন, এখন আবার সেই জায়গা থেকে সরে আসার ইঙ্গিতটা দেওয়ার কারণটা কি? কার কাছে প্রশ্নটা? জি আমি কি উত্তর দেব? জি, সাদিকুর রহমান। আসলে ডোনাল্ড ট্রাম্প এই শান্তি চুক্তিতে ফিরে আসবে এরকম শক্তিশালী ভাবে বলে নাই। ডোনাল্ড ট্রাম্প এই স্টেটমেন্টটা দেওয়ার পরেই আবার আমেরিকার প্রতিনিধিরা বলেছেন না, হামাস ইজ ট্রাইং দেয়ার বেস্ট। এই যে এটা একটা ইসরায়েলিরা একটা ঐতিহাসিকভাবে একটা বিশ্বাস ভঙ্গকারী একটা জাতি, এবং আমি আগেও বলেছি যে যখনই হামাস তাদের অস্ত্র জমা দিবে, এই শান্তি চুক্তিটা মেনে নিবে, তখন একটা ফলস ফ্ল্যাগ একটা অপারেশন করে, একটা মিথ্যা অপবাদের উপর ভিত্তি করে শান্তি চুক্তিটা আবার ইসরায়েল ভাঙতে পারে, তারা আবার আক্রমণ করতে পারে। ইসরায়েলিদের বিশ্বাস করাটা আসলেও খুবই কঠিন, এটা বিশ্বাস করা যায় না। আমরা আশা করি তারা তাদের চুক্তিটা তারা মেনে নিবে। এবং এতগুলো দেশ যে স্বীকৃতি দিয়েছে, আমি কানাডা, অস্ট্রেলিয়া এবং ইউকের যে স্বীকৃতি পত্রটা দেখেছি, ওখানেও অনেক ইফস এন্ড বাটস আছে। তারা ওখানে বলেছে যে হামাস কোনোভাবেই প্যালেস্টাইনের ভবিষ্যৎ গভর্নিং এর ব্যাপারে কোনো ভূমিকা রাখতে পারবে না। হামাস হ্যাজ বিকাম দি আইডেন্টিটি অফ গাজা, এবং তাদেরকে ছাড়া এটা কারা অ্যাডমিনিস্ট্রেট করবে? এই শান্তি চুক্তিতে বলা আছে ইন্টারন্যাশনাল ফোর্স আসবে। তারা এই ফোর্স খ্রিস্টান রাষ্ট্র থেকে আসবে না মুসলমান রাষ্ট্র থেকে আসবে? ইসরায়েল ফোর্স কখন এই যে প্রথম দ্বিতীয় ফেজে কিন্তু তুরস্ক তো প্রস্তাব রেখেছে, তুরস্ক তো এরই মধ্যে প্রস্তাব রেখেছে, সেটার কোনো অগ্রগতি আছে কি? জি, কোনো কিছু নেই, এগুলো অগ্রগতি নাই। লট অফ কোয়েশ্চেনস অ্যাবাউট দি এগ্রিমেন্ট। এটা অ্যাকচুয়ালি কিভাবে বাস্তবায়িত হবে, এটা টোটালি একটা ইনকমপ্লিট এখনো ইনকমপ্লিট। অনেক ধন্যবাদ। আমরা আলোচনাটা শেষ করতে হবে, আমাকে শেষ করতে বলা হচ্ছে। অধ্যাপক আক্কাস আহমেদ, যদি 30 সেকেন্ডসে কোনো মন্তব্য করতে চান, আপনাকে দিয়ে আমি শেষ করব। ধন্যবাদ। সেটা হচ্ছে যে আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের সাম্রাজ্যবাদী নীতির কারণে তাদের মধ্যপ্রাচ্যের যে তেলের প্রতি যে লোলুপ দৃষ্টি এবং যে খনিজ সম্পদের প্রতি লোলুপ দৃষ্টি, এবং রাশিয়া এবং এই যে তুরস্ক এবং ইরানের প্রতি যে তাদেরকে বিয়ে করার জন্য, কন্টেইন করার জন্য, দমিয়ে রাখার জন্য এবং তাদের একক আধিপত্য বজায় রাখার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির একটি অংশ হিসেবে গাজায় শান্তি প্রতিষ্ঠিত হচ্ছে না এবং হতে দেওয়া হচ্ছে না। ফলে এই চুক্তির আসলে মানে সাস্টেনেবিলিটি কতটুকু সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। যথেষ্ট সন্দেহ, একই রকম মত আপনারও। অধ্যাপক আক্কাস আহমেদ এবং মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর মনিরুল ইসলাম আখন্দ, সঙ্গে লোটন একরাম, আপনাকেও ধন্যবাদ, এবং দর্শক আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ সঙ্গে থাকার জন্য। ৭১ জার্নাল আগামীকাল একই সময়ে দেখার আমন্ত্রণ জানিয়ে রাখছি, সঙ্গে পাবো আশা করি।